আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে সরকারের তীব্র প্রতিবাদ। দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার। ওমরা ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মুসল্লি। টিকিট ও হোটেল বুকিংয়ের টাকা ফেরত দিতে গড়িমসি। ভিসা বন্ধ করেনি সৌদি আরব, জানালেন ধর্ম উপদেষ্টা। জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথা চাড়া দেবে, আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের নেতাদের। দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। উত্তর জনপদের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। এতে বলা হয়, গ্যাবার্ডের বক্তব্যে বাংলাদেশকে অন্যায় এবং অতি রঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগটি সঠিক নয় দাবি করে ধর্ম উপদেষ্টা বলেছেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। গ্যাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্কের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক নানা তথ্য ও সংবাদ প্রচার করে আসছে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুকে প্রচার করা হয় ফুলিয়ে ফাঁপিয়ে। এসব প্রোপাগান্ডা নিয়ে অস্বস্তি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ করে আসছে অন্তর্বর্তী সরকার। সবশেষ ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ভিন্নভাবে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ইসলামী দলের কর্মসূচি ও দাবি দাওয়াকে তুলসীর সামনে রং মাখিয়ে চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থানের ইস্যু তুলে এনডিটিভি। একই সাথে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যার প্রসঙ্গটি তোলা হয় বড় করে। সাক্ষাৎকারের প্রসঙ্গক্রমে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান দেশটির গোয়েন্দা প্রধান। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদকে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবৃতিতে জানায় অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের সাক্ষাৎকারে পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট প্রমাণ বা তথ্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আনা হয়নি। এ ধরনের সংবাদ ও বক্তব্যে নিন্দা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, সরকার এ বিষয়ে সজাগ আছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন অনেকে। বলা হয়, তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশকে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ওমরা ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মুসল্লি। বিমানের টিকিট ও হোটেল বুকিং দিয়ে বিপাকে পড়েছেন তারা। ধর্ম উপদেষ্টা বলছেন, সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ করেনি, প্রক্রিয়া মেনে আবেদন করলেই ভিসা দেবে। তবে হজ এজেন্সি মালিকরা বলছেন, সব নিয়ম মেনে আবেদন করলেও বাতিল হচ্ছে ভিসা। টিকিট বুকিংয়ের টাকা ফেরত দিতেও গড়িমসি করছে অনেক এয়ারলাইন্স। দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট। পবিত্র রমজানে উমরা করার স্বপ্ন থাকে অনেক মুসল্লির। প্রতি বছর এই সময়ে লক্ষাধিক বাংলাদেশি যান
মক্কা মদিনায়। তবে এবার ঘটেছে বিপত্তি। বেশিরভাগ উমরা ভিসার আবেদন বাতিল করছে সৌদির হজ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারা জানিয়েছে উমরা হজের ভিসা বন্ধ করেনি দেশটি। ওমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না, এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। সৌদি রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। তবে হজ এজেন্সির মালিকদের সংগঠন হাবের নেতারা বলছেন সৌদির শর্ত মেনে আবেদন করেও ভিসা পাচ্ছেন না তারা। আবার প্লেনের বুকিং দেওয়া টিকিটের টাকাও ফেরত দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। বিষয়টি এমন এক প্রক্রিয়া, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা বন্ধের কাছাকাছি। আমরা 100 পাসপোর্ট সাবমিট করলে একটা বা দুইটা ভিসা পাচ্ছি। আর পাশাপাশি যে তথ্যটা দেওয়া হয়েছে যে আমরা টিকিট কপি এবং হোটেল কপি, বুকিং কপি দিলে আমরা ভিসাটা পাবো, অ্যাকচুয়ালি আমরা ভিসাটা সাবমিট করতে হয় অনলাইনে একটা ফরম্যাটে। সেখানে কিন্তু হোটেলের তথ্য এবং টিকিটের তথ্য দিতে হয়, না দিয়ে ভিসা সাবমিট করা যায় না। এক্সট্রা কোনো পেপারস এটার সাথে অ্যাটাচমেন্টের কোনো সুযোগ নেই অনলাইনে। তা আমরা কিন্তু নিয়ম মেনে উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রতিনিয়তই করছি, প্রতিনিয়তই আমরা কিন্তু রিভিউ করছি। এখানে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্সের পাশাপাশি আরো অনেকগুলো এয়ারলাইন্স ওমরা যাত্রী ক্যারি করে থাকেন। আমাদের কাছে যে তথ্য আছে, বিমান ছাড়া বাকি এয়ারলাইন্স গুলো গড়িমসি করছেন টিকিটের টাকা রিফান্ড করতে। উপদেষ্টা জানান সমস্যা সমাধানে সৌদি সরকারের সাথে যোগাযোগ করছেন কর্মকর্তারা। সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোনো বাধা নাই, কাজ করতে। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে বলে আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি আর হল দখলের ইতিহাসকে পেছনে ফেলে ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সাবেক ছাত্র নেতারা বলেন, দেশের মাটিতে এখনো ফ্যাসিবাদদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সংস্কার ইস্যুতে কালক্ষেপণ নয়, দেশের মানুষ এখন চায় দ্রুত জাতীয় নির্বাচন। জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা ইসলামের শত্রু তারা দেশের শত্রু ও মুক্তিযুদ্ধের শত্রু। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। ছাত্রদলের আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ প্রথম হয়।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থানের একাংশের নেতাদের নতুন প্ল্যাটফর্মটি কোনো রাজনৈতিক দল নয়, এটি শক্তিশালী প্রেসার গ্রুপ হচ্ছে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র শিবিরের সাবেক এই নেতা জানান, নবগঠিত নাগরিক পার্টির সঙ্গে তাদের কোনো বিভক্তি নেই। জুলাই বিপ্লব থেকে নতুন রাজনৈতিক দল হওয়ায় বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির বর্তমান অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়ায় এই প্ল্যাটফর্ম সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন আদ্দিন সজীবের রিপোর্ট। যারা এক কাতারে থেকে একসঙ্গে জীবন বাজি রেখে জুলাই বিপ্লব ঘটিয়েছেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টায় মগ্ন থাকলেও ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টিতে ছিলেন না কেউ কেউ। তাদেরই অন্যতম জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান সহ কয়েকজন। অভ্যুত্থানে ভূমিকা রাখা এমন কারিগরদের সামনে রেখেই নতুন শক্তিশালী প্ল্যাটফর্মের ঘোষণা দিলেন আলী আহসান জুনায়েদ। ছাত্র সংগঠন গঠন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাহিদাটা কিন্তু, আগ্রহ আকর্ষণটা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা আপনার খেয়াল করার কথা। একই রকম নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হওয়ার পরে, এনসিপি হওয়ার পরে কিন্তু নাগরিক কমিটির কার্যক্রমও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। ইতিমধ্যেই জুলাইয়ের আলোচনাটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, গৌণ হয়ে পড়তেছে। বিভিন্ন দাবি দেওয়া এবং কর্মসূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর তার নীতিকৌশলের মধ্যে জুলাই আছে, কিন্তু জুলাইকে কেন্দ্র করে যে আলোচনা সেটা দিন দিন কমে আসতেছে। আমরা চাই যে জুলাইকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করতে। প্রশ্ন হচ্ছে, এটি কি আরেকটি রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক প্ল্যাটফর্ম? এটা কোনো রাজনৈতিক দল না, এটা মূলত হচ্ছে প্রেসার গ্রুপ, যেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রেসার ক্রিয়েট করবে জুলাইয়ের চেতনাটাকে যেন তারা ধারণ করে। প্রেসার গ্রুপ হিসেবে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, সেখানে বিপ্লবের নেতাদের আলাদা এই সংগঠন কি বিভক্তি তৈরি করছে? আমরা তো সহযোদ্ধা ছিলাম, একসাথে লড়াইটা লড়েছি, তো আমাদের মধ্যে এই বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কিছু বিষয়ে আমাদের মধ্যে মতভিন্নতা আছে, এটা সব খুবই স্বাভাবিক, সেই মতভিন্নতা থাকবে, আমাদের মধ্যে যোগাযোগ আছে, বোঝাপড়া আছে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের লড়াইটা দীর্ঘ এবং একই। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের কণ্ঠস্বর হয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়ার যে অঙ্গীকার করছেন অভ্যুত্থানের এই নেতা, বাংলাদেশের নতুন রূপে তাতে কতটা সফল হবেন তা ছেড়ে দিলেন সময়ের উপর। এটা সকল ধর্মমতের, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, ভিন্ন ধর্মের হোক, নারী হোক, আমরা সবাইকে নিয়ে একসাথে নিয়ে এই লড়াইটা লড়ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ১৫ দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুমকি দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগও বাতিল করার দাবি জানান তিনি। 15 দিনের মধ্যে এই 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএসদের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরও আছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার আদালত। এসব ব্যাংক হিসাবে ৩৯৪,৭২,৭২,৮০৫ টাকা জমা রয়েছে। এই নিয়ে শেখ হাসিনা পরিবারে জব্দ করা মোট অর্থের পরিমাণ দাঁড়ালো ১,৪৯,৬২,৭২,১১৮ টাকা। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এই দিন এসব ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মনিরুল ইসলাম। এছাড়া শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানের পরিবারের ১৬৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং খুলনার সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে ক্রিকেট বোর্ডে অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, মুন্সিগঞ্জের সাবেক এমপি মৃণাল কান্তি দাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুরু হলো দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। টাঙ্গাইলের ভুয়াপুরের ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সেতু পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। এতে খুশি উত্তর জনপদের মানুষ। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। অপেক্ষার প্রহর শেষ, চালু হলো উত্তর জনপদের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যমুনা রেল সেতু। টাঙ্গাইলের ভুয়াপুরে ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুতে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সকাল 11:20 যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা দিয়ে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছান অতিথিসহ প্রকল্প সংশ্লিষ্টরা। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে রেল সেতুর বাকি কাজ ও কোচ সুবিধা বাড়ানো হবে বলে জানান রেল সচিব। এই সেতুটি ফুললি ইউটিলাইজড হতে গেলে, এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু চালু হওয়ায় খুশি উত্তর জনপদের মানুষ। এই সেতুর জন্য আমরা সিরাজগঞ্জবাসী সহ সমগ্র উত্তরাঞ্চলবাসী দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছি। এখন নতুন ব্রিজ হওয়ার কারণে অনেক দ্রুততার সহিত আমরা যাওয়া আসা করতে পারবো। ক্রসিংয়ের জন্য বিশেষ অনেক সময় অপেক্ষা করতে হতো, সেই সময়টা এখন সাশ্রয় হবে, যাত্রাপথে ভোগান্তি কমবে। এই রেলটি উদ্বোধন হওয়ার কারণে আমাদের যে উত্তর পশ্চিম এলাকার মানুষ সকল রকমের সুবিধা পাবে ইনশাল্লাহ। 50টি পিলার ও 49টি স্প্যানে নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এবং প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ যমুনা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের নভেম্বরে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে গণবিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গত 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আগামী 20 এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়। একটা গণবিজ্ঞপ্তি এর মধ্যে প্রকাশ হয়েছিল গত 10ই মার্চ। এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে, ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সেখানকার ডিসি এবং এসপিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে একজন সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া মাগুরায় শিশু আসিয়ার 14 বছর বয়সী বড় বোনকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ধর্ষণের বিরুদ্ধে কিভাবে গণসতর্কতা জাগ্রত করা যায় তাও জানতে চেয়েছে হাইকোর্ট। বরগুনায় 7ম শ্রেণীর কিশোরীকে সৃজিত রায় নামের এক বখাটে সহ কয়েকজন অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা বরগুনার সদর থানায় সৃজিত রায় সহ 2 জনের নামে ধর্ষণের মামলা করেন।
পরদিন দুজনকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে আসামি পক্ষ। ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরীর বাবা। ওই দিন রাত 12:15টার দিকে বাড়ির পাশ থেকে বাবার লাশ পাওয়া যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা নেই, অ্যাওয়ারনেস নেই। সো মাননীয় আদালত মনে করেছেন যে আমাদের সবার উচিত এবং রাষ্ট্রের উচিত যে এইটার ব্যাপারে একটা ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার বাবা ফেরদৌস শেখের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে এসেছেন ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচে মারা যায় শিশুটি। ঢাকায় চিকিৎসাধীন থাকাকালে তার এবং তার পরিবারের সব দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল স্তরে সরাসরি এবং দলীয় প্রতীকবিহীন নির্বাচন, একই ব্যক্তি 2-3 বারের বেশি নির্বাচনে অংশ না নেয়া এবং নারীদের জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ফোরামের কোঅর্ডিনেটর মহসিন আলী। তাদের প্রস্তাবনায় আরও বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর আদায়ের আওতা বাড়ানো, স্থানীয় পরিকল্পনার সাথে জাতীয় পরিকল্পনার সমন্বয়, মডেল ট্যাক্স হালনাগাদ, স্থানীয় সরকার সার্ভিস চালু করা। এছাড়া পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবস্থার সাথে সমন্বয় এবং স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন 43তম বিসিএস এর দ্বিতীয় গেজেট বঞ্চিত 227 জন প্রার্থী। এতে ভুক্তভোগী ক্যাডার সদস্যরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন মহল সংহতি জানায়। এ সময় বক্তারা বলেন, 43তম বিসিএস এ মেধার ভিত্তিতে সুপারিশ প্রাপ্ত হয়ে গেজেট প্রকাশিত হওয়ার পরও 227 জনকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, যা বিসিএস এর ইতিহাসে নজিরবিহীন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যাচাই বাছাই করে গেজেট প্রকাশের আশ্বাস দিলেও 2 মাস পার হয়ে গেলেও প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে নিরপরাধ ক্যাডারদের দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান ভুক্তভোগীরা। বাংলাদেশের ট্রান্সন্যাশনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। রাজধানীতে ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, দেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠন এবং অর্থনীতির উন্নয়নে ট্রান্সন্যাশনাল শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্য সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি। The British Council continues to be a dynamic force in promoting UK-Bangladesh education and cultural exchange. And the British High Commission stands firmly behind these efforts, supporting initiatives that enhance higher education opportunities and which create sustainable partnerships between our two countries. এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসছে জাতীয় বাজেটে কর্পোরেট ট্যাক্সের হার কমবে, তবে ব্যক্তি খাতে কর হার বাড়তে পারে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁয় রাজস্ব ভবনে ঢাকা চেম্বার সহ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। বৈষম্যহীন বাংলাদেশে কেউ কর দেবে আর কেউ দেবে না, এটা হতে দেওয়া যাবে না বলেও জানান এনবিআর প্রধান। 80 লাখ লোক রিটার্ন দেন, আমরা ওনাদের পিছনে দৌড়াবো। যারা রিটার্ন মোটেও দেয় না, যারা দিয়েছে তাদেরকে আমরা অডিট করতেছি। যখনই বুঝবেন যে এখানে কোনো ডিউটি ছেড়ে দেওয়া হয়েছে অথবা কোনো ডিউটি নতুন করে ইম্পোজ করা হয়েছে, বুঝতে হবে এটা জাতীয় স্বার্থে করা হয়েছে। আর যদি জাতীয় স্বার্থ না থাকে, ভুল হয়, আমরা সংশোধন করে দেবো। এটা হচ্ছে মোটামুটি আমাদের স্ট্যান্ড। মানে ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য আমরা ডিউটি বাড়াবো না। যদি আমার দেশের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার প্রয়োজন হয়, আমার রাষ্ট্রীয় স্বার্থ যদি দরকার হয়, তখন আমরা ডিউটি বাড়াবো।
ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের মতো গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন বিএনপি সহ সমমনা দলের নেতারা। রাজধানীর গুলশানে এবি পার্টি আয়োজিত ইফতার মাহফিলে নেতারা এই তাগিদ দেন। রাজনীতি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা ইফতারে উপস্থিত ছিলেন। দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী দলের প্রয়োজন বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী। রাজধানীর কাকরাইলে ইফতার মাহফিল এবং বদ্রি সদস্য সম্মেলনে তিনি এই কথা বলেন। তুলসী গাবাড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা এবং দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করছেন বলেও জানান ইসলামী আন্দোলনের এই নেতারা। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও মানুষের জীবন জীবিকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়েছে। এমন তথ্য উঠে এসেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাব আয়োজিত অনুষ্ঠানে। তাই অতি দ্রুত জলবায়ু অভিবাসী এবং তাদের মানবাধিকার সুরক্ষা নিয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এবং উইং প্রধান AKM সোহেল। এ সময় জলবায়ু এবং অভিবাসন নিয়ে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন পত্রিকার 4 সাংবাদিককে ওকাব মিডিয়া ফেলোশিপ দেয়া হয়। এবার পাটেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ডিপিএল-এ আবাহনী ক্রীড়া চক্র জয় পেলেও হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে আবাহনীর কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 292 রান সংগ্রহ করে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলের পক্ষে সাইফ হাসান সর্বোচ্চ 67 রান সংগ্রহ করেন। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 6 উইকেটে 293 রান তুলে 8 বল হাতে থাকতেই জয় পায় আবাহনী। শান্ত 108 বলে 101 রান করেন। এদিকে বিকেএসপির অন্য মাঠে টস জিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান। অধিনায়ক এনামুল হক বিজয় সেঞ্চুরি এবং সাদিকুর এবং তোফায়েলের 50-তে 5 উইকেটে 335 রানের বড় পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। 143 বলে 149 রানে অপরাজিত থাকেন বিজয়। জবাবে 271 রানে অল আউট হয় মোহামেডান। রনি তালুকদার 74 আর তামিম ইকবাল 48 রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। মিরপুরে ধানমন্ডি ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে আনন্দঘন দিন কাটালেন খ্যাতিমান ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। সোমবার বিকেলে বাড়ি এসে ব্যস্ত হয়ে পড়েন তিনি। মাত্র আধা ঘন্টা বিশ্রাম নিয়েই অপেক্ষমান হাজারো মানুষের সাথে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় অতিথিদের নিয়ে ইফতার করেন। তবে পরদিন পরিবারের সদস্যদের সাথে আনন্দঘন দিন কাটে হামজার। আরও জানাচ্ছেন পরাগারমান। গ্রামে ফিরে ব্যস্ত সময় গেছে খ্যাতনামা ফুটবলার হামজা চৌধুরীর। অতিথি আপ্যায়ন, কুশল বিনিময় সব মিলিয়ে বিশ্রাম নেওয়া হয়নি তার। রাতও কাটে বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় আর গল্প আড্ডায়। অনেকদিন পর হামজা চৌধুরীকে কাছে পেয়ে স্বজনরাও আপ্লুত। লেসিস্টার সিটিতে খেলতো এবং এখন শেফিল্ডে খেলতেছে, অনেক ভালো একটা প্রভাব তার টিমে। শুধু লাইক আপনি যদি পেজটা ঘোরেন শেফিল্ডের এখন ইটস টোটালি ভিজিবল দ্যাট আপনারা শেফিল্ডের যে পেজগুলো যদি ঘোরেন দেখতে পাবেন যে ওর যে ওইখানেও যে ওর একটা মানে ভিজিবিলিটি একটা, এবং আমরা অনেক অনেক ভালো একটা আশা করছি তাকে নিয়ে। আমরা অনেক অনেক ভালো লাগছে, আনন্দ হয়েছি। আবারও 11 বছর পর আবারও ওনার সাথে দেখা করতে পারছি, এটা অনেক গর্বিত মনে হয়। হামজা চৌধুরী সম্পর্কে আইডিয়া যদি বলি, আমরা তখন তাকে লেস্টার সিটি থেকে চিনি এবং সে শেফিল্ডে খেলছে বর্তমানে। এবং ইউপিএলের খেলার মতো একটা প্লেয়ার যখন বাংলাদেশে আসবে তার ইম্প্যাক্টটা অনেক বেশি ভাবে প্রভাবিত করবে আমাদের ন্যাশনাল টিমে যারা খেলে ওদেরকে। হামজা চৌধুরীর সাথে স্মৃতিময় ছবি তুলতেও দেখা যায় অনেককেই। ইংল্যান্ড থেকে দীর্ঘ ভ্রমণ করে দেশে এসেও বিশ্রামের তেমন সুযোগ পাননি তিনি।
মঙ্গলবার সকাল থেকেই হামজাদের বাড়িতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। এলাকার ছেলেকে এক নজর দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে বাড়িতে জমায়েত হন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয় বিকেল 3:30টায়। ঘুম থেকে জেগেই আবার ব্যস্ত হয়ে পড়েন হামজা চৌধুরী কুশল বিনিময়ে। এদিকে ঘনিয়ে আসতে থাকে ঢাকায় রওনা দেওয়ার সময়। সন্ধ্যার পূর্বেই তিনি সিলেটের পথে রওনা হন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:30টার ফ্লাইটে সপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন হামজা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে সরকারের তীব্র প্রতিবাদ। দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না দাবি অর্থ উপদেষ্টার। ওমরা ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মুসল্লি। টিকিট ও হোটেল বুকিংয়ে টাকা ফেরত দিতে গড়িমসি। ভিসা বন্ধ করেনি সৌদি আরব, জানালেন ধর্ম উপদেষ্টা। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথা চাড়া দেবে, আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের নেতাদের। দেশের বৃহত্তম যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু। পার হতে সময় লাগছে মাত্র 2 থেকে 3 মিনিট। উত্তর জনপদের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।